ওয়েলকাম ব্যাক স্টার প্লেতে আপনি সাথে আমি রায়না জারিন আর আমার সাথে আছেন ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব। রাজীব, স্টার প্লে স্টুডিওতে আপনাকে ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রাজীব, আজকে আমাদের ডিসকাশনের মেইন পার্ট হচ্ছে বাংলাদেশের পেস অ্যাটাকটা আসলে পাকিস্তান সিরিজে একটা অস্ত্র হতে পারে কিনা। তো আপনি নিজেও যেহেতু একজন পেসার ছিলেন বা পেসার, তো শুরুটা পেস বোলিং নিয়েই করতে চাই। বাংলাদেশের যে 4 জন পেসারকে আমরা দেখতে পেয়েছি স্কোয়াডে আছেন, এদের মধ্যে কারা আসলে একাদশে জায়গা পেতে পারেন বলে আপনি মনে করেন, এবং এই পেস বোলিংটাই বাংলাদেশের মূল অস্ত্র হতে পারে কিনা? না, ডেফিনেটলি বাংলাদেশের পেস অ্যাটাক এখন বর্তমানে অনেক বেটার আগে থেকে নর্মালি। আর আমি মনে করব যে সিনিয়র যে দুইজন আছে তাসকিন আর মুস্তাফিজ, তো নর্মালি ওরাই সবসময় টিমে থাকবে। হয়তোবা এসে অনেক ভালো এখন বর্তমানে ফার্স্ট 5 ওভার্স খুব ভালো সুইং করাতে পারে, সেটা হলো আপনার শরীফুল। রানার ক্ষেত্রে হলো ইজ ভেরি মানে ফাস্টেস্ট বলার আওয়ার কান্ট্রি রাইট নাও। তো রানা যে খুব খারাপ বোলিং করে তাও না, বাট নর্মালি এখন আপনার বোঝা যাবে যে উইকেটের উপর ডিপেন্ড করে যে কতগুলো আপনার কয়টা ফাস্ট বোলার খেলানো যায়। আর নর্মালি আমি বলবো ইনশাল্লাহ যে ওরা লাস্ট 5 ইয়ার্স খুব ভালো বোলিং করতেছে তাসকিন আর আপনার মুস্তাফিজ। তো ওদের বোলিং অ্যাটাক নিয়ে আমার কোনো কিছু বলার নেই, কারণ এখন বর্তমানে ওরা বাংলাদেশের জন্য ফরেনার লিড সবসময় লিড দিচ্ছে তাসকিন আর মুস্তাফিজ, তো ভালো কিছু হবে ইনশাল্লাহ। আচ্ছা, আর আমাদের একাদশের নিয়মিত দুই মুখ হাসান মাহমুদ আর তানজিম সাকিব, তারা দুইজনই এখন আসলে ইনজুরির কারণে একাদশের বাইরে আছেন। তো এই দিকটা আসলে বাংলাদেশ দলের জন্য এই সিরিজে কোনো উইক পয়েন্ট হতে পারে কিনা? না, উইক পয়েন্ট হতে পারে, কারণ হলো হাসান মাহমুদ আর আপনার হলো তানজিম সাকিব ওরা দুজন কলম লাস্ট 2 ইয়ার্স কলম খুব ভালো বোলিং করতেছিল, হাসান মাহমুদ বলেন আর তানজিম তামিম বলেন। তো দুইটা ফাস্ট বোলারের ভিতরে এরকম পটেনশিয়াল ছিল যে বাংলাদেশকে অনেক ম্যাচ তারা ব্যাটিংয়ে বলেন বা একটা লাস্ট বলাররা যখন আসে লাস্টে যখন ব্যাটিং করে ওই মানে তানজিম তামিম ওই ছেলেটা খুব ভালো ব্যাটিংও করে বোলিংয়ের পাশাপাশি, বাট ওর বোলিংটা অনেক ইম্পর্টেন্ট রিজন অফ ওকে কেউ মানে বুঝতেই পারে না যে ও সামটাইম ইজ বোলিং ভেরি ফাস্ট। হ্যাঁ, অনেক শুকনা হইতে পারে, বাট নর্মালি ইজ এ ভেরি গুড ফাস্ট বোলার। আমি হাসান মাহমুদ থেকে আমি তানজিম তামিমকে আগায় রাখবো, কারণ হি ইজ এ ভেরি গুড ফাস্ট বোলার। এটার জন্য পাকিস্তানের এটা ইনজুরি, কারণ তো এখন ইনজুরি তো এই আপনি অ্যাজ এ ফাস্ট বোলার হিসাবে সবসময় ইনজুরিটা আসবেই। তো নর্মালি এটা পাকিস্তানের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ, আমাদের জন্য একটা মানে খারাপ দিকটা যে ব্যাড নিউজ যে আমরা এই দুইজন ফাস্ট বোলারকে পাচ্ছি না। আমরা জানি যে মিরপুরের উইকেট আসলে স্পিন সহায়ক, কিন্তু এবারের আসলে এই পেসাররা আমাদের জন্য কতটুকু মানে তারা ফ্রুটফুল হবে? না, নর্মালি এটা বলা যায় না। আমি যতদিনই মিরপুরে খেলেছি, মিরপুর কখনো বলা হয় না যে মিরপুর স্পিন উইকেট। ফাস্ট বোলারদের জন্য যথেষ্ট পরিমাণ ওইখানে আপনার সুইং থেকে দৌড়া, আপনার বাউন্স থেকে দৌড়া সব কিছুই থাকে, বাট আপনি মানে প্রপার কখন বোলিং করতেছেন সেটা ইম্পর্টেন্ট। যেমন আপনার তাসকিনের ক্ষেত্রে বলেন, মুস্তাফিজের ক্ষেত্রে বলেন, এই দুইটা ফাস্ট বোলার তো মানে আমাদের বাংলাদেশ টিমের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। মুস্তাফিজের জন্য ও উইকেট রিড করতে পারে, ওর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এটা যে উইকেটকে অনেক সুন্দর রিড করতে পারে, যে এই উইকেট আমার স্লোয়ারটা বেশি কাজে দিবে। তো যদি স্পিন উইকেট হয় সেটা আমাদের জন্য অ্যাডভান্টেজ, কারণ হলো আমাদের এমন একটা ফাস্ট বোলার আছে যে স্পিন বলও করতে পারে অ্যাজ এ ফাস্ট বোলার, ও ফাস্ট বোলিংয়ে করতে পারে, সেটা মুস্তাফিজ। তো এটার যদি স্পিন উইকেটও হয় তাহলে খুব ডেঞ্জারাস হয়ে যাবে এটা মুস্তাফিজকে ফেস করার। পাকিস্তানকে আটকাতে কি এবার আমাদের এই পেসারদের উপরই নির্ভরশীল থাকতে হবে? ডেফিনেটলি, কারণ হলো ওরা অনেক ম্যাচ জিতিয়েছে এবং সবচেয়ে বড় কথা হলো এই দুইজন খুব ভালো ফর্মে আছে। আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো আমাদের বাংলাদেশে আপনি এশিয়াতে যত উইকেট আছে মুস্তাফিজের জন্য, মুস্তাফিজকে খেলা সো ডিফিকাল্ট, মানে সো ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। তো একটু পার্সোনাল কোয়েশ্চেন, আপনি নিজেও একজন পেসার, তো আপনি বেশ ভালো পারফর্ম করার পরেও হচ্ছে দল থেকে বাদ পড়েছিলেন। আপনার কি মনে হয় আপনার সাথে ইনজাস্টিস হয়েছিল? না, ওগুলো আমি ভুলে গিয়েছি। এখন আর আমি কারোর উপরে কোনো মানে কষ্ট নাই। কখনো কি ছিল কারোর উপরে কোনো কষ্ট? কষ্ট অনেকের উপরে ছিল, বাট সবচেয়ে বড় কথা কি আমি যতদিন খেলেছি আলহামদুলিল্লাহ, মানে নর্মালি একটা কথা বলে না যে বাঘের মতো মানুষ খেলে, ওরকম ফাস্ট বোলার ছিলাম, খেলেছি যতদিন আমি। তো আমি কাউকে
বলবো না যে এর জন্য আমি টিম থেকে বাদ পড়ছি বা এর জন্য আমার টিম থেকে বাদ পড়ছি। আমার নিজের একটা আপনার দোষ ছিল হয়তো, বা আমি হয়তো এরকম হার্ড ওয়ার্ক করতে পারি নাই। আমি সবসময় নিজেকেই বলি যে আমার কেরিয়ার যদি মানে নষ্ট হয়ে থাকে সেটা আমার জন্য, কারণ আমি হয়তো বা এরকম সিরিয়াস ছিলাম না, এটাই। দল থেকে বাদ পড়ার পর আসলে কোনো পরিচালক বা নির্বাচক আপনার সাথে যোগাযোগ করেছিল কিনা, কমিউনিকেশন রেখেছিল কিনা? না না না, এই জায়গাটা তারা খুব মানে স্বার্থপর এই জায়গাতে অনেক। কারণ আমি সবচেয়ে বড় কথা, আমি ক্রিকেটের অনেক বাইরে থাকি। যখন ক্রিকেট খেলি তখন সবার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকে, বাট যখন খেলা থাকে না তখন আমি আমার লাইফটা নিয়ে আমি আলাদা থাকি। তো এই কারণে হয়তো বা অনেকের সাথে আমার দেখা হয় না। আর অনেক ক্রিকেট বোর্ড বলেন, যেই বলেন, আমাকে অনেকে পছন্দ করে না, কারণ আমি অনেক কেন আপনাকে পছন্দ না করার কি কারণ? কারণ হলো আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেই, এই কারণে। আচ্ছা, এই যে হুট করে টিম থেকে বাদ হয়ে যাওয়া, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? এটা শুনেন, একটা কথা কি, আপনি তো নিজেও জানেন, নিজে একজন জার্নালিস্ট, এখন আপনি অ্যাঙ্কারিং করতেছেন, তো পছন্দের না একটা জিনিস থাকে, লাইকিংস যে জিনিসটা, ওটা থাকে। আর আমাদের ক্রিকেটে এখন হয়ে গেছে আপনার লাইকিংস থেকে বড় জিনিস রাজনীতি। আপনি কি মনে করেন যে আপনি রাজনীতির কারণে বাদ ডেফিনেটলি পড়েছেন? এখানে অনেক কিছু ছিল, কারণ আপনি যাকে কি তেল রাজনীতি থাকতে পারে আপনি না, বাদ পড়ার নরমালি পেছনে? আমি বলি, নরমালি আপনি যাকে তেল মারতে পারবেন, ট্রুলি, ঠিক আছে, লাইভে যেহেতু আসছে যেটা সত্যি সেটা বলো, যাকে তেল মারতে পারবেন সে আপনাকে সাপোর্ট দিবে। কিন্তু যে তেল মারতে পারবে না তাকে সাপোর্ট দেওয়া হয় না, সে যত বড় ক্রিকেটার হোক। সাকিবের ক্ষেত্রে ডিফারেন্ট কেস, ডিফারেন্ট, সাকিব ডিফারেন্ট, কারণ সাকিব এমন একটা লেভেলে চলে গেছে, এখন ও তেল মারলেও কি না মারলেও কি, এখন ওর অনেক কিছু আমরা দেখছি লাইফে, ঠিক আছে। ও যেরকম করছে, অন্য কোনো ক্রিকেটার যদি এরকম করতো তাহলে আমার মনে হয় যে 10 ইয়ার্স ব্যান থাকতো। ট্রু। বলা চলে যে আপনি বাংলাদেশের সেরা ক্রিকেটারদের একজন, কিন্তু না, না এরকম কোনো কিছু না। আমি সেরাদের কাতার অনেক বড়, ওইখানে আমি জানি না, এটা মানুষ, হ্যাঁ, মানুষ মনে করে যে, আপনারা সবাই অবশ্যই মানুষ মনে করে আপনি সেরাদের একজন, কিন্তু আপনি আসলে অদ্ভুতভাবে বিসিবির কোথাও নেই। আপনার সাথে কি কেউ কখনো বিসিবির কোনো কোচিং সেশনে থাকার জন্য বা কোনো ভাবে যোগাযোগ করেনি কখনো? কখনো না, নেভার এভার, নেভার কল মি। এটার কি কারণ হতে পারে? আমি একটা কথা বলি আপনাদের, যখন বুলবুল ভাই ক্রিকেট বোর্ডে আসে তখন আমাদের টেস্ট প্লেয়ারদের নিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল, সবাইকে আপনার ব্লেজার, ক্যাপ, টেস্ট যারা ছিল, তো আমি কতগুলো টেস্ট খেলছি জানেন সেটা? জানেন না। আমি খেলছি 38 টেস্ট ম্যাচ, মানে 38টা টেস্ট ম্যাচ খেলছি আমি বাংলাদেশে। সো আমি আর মাশরাফি সবচেয়ে বেশি টেস্ট খেলছি, মানে বাংলাদেশের যত ক্রিকেটার এখনো ফাস্ট বোলাররা টেস্ট লেভেল যারা খেলছে সবচেয়ে বেশি আমি আর উনি খেলছি। তো এর ভিতরে সে আমাকে বা ক্রিকেট বোর্ড থেকে একটা ফোনও করে নাই যে ওই প্রোগ্রামে যাওয়ার জন্য। মানে কেন? এটার পিছনে কি কারণ থাকতে পারে? আমিও বাংলাদেশেই থাকি, আমার বাসা বসুন্ধরা, আমি বসুন্ধরায় থাকি। বসুন্ধরা থেকে বিসিবি অনেকেই জানে যে আমি এখানে থাকি, অনেক পরিচালকের সাথে দেখা হয়, তারাও বসুন্ধরা থাকে, অনেক ক্রিকেটার আছে আমার সাথে একসাথে আমরা থাকি। তো অনেকে গেলাম জানে যে আমি এখানে থাকি, আমি বাংলাদেশ থেকে এখনো যাই নাই যে আমি অন্য জায়গায় অন্য দেশে আছি, তো আমাকে একটা ফোনও করে নাই। বোর্ডে বা হচ্ছে এই জায়গায় কি আপনার ক্লোজ কেউ নাই যে হচ্ছে আপনার সাথে অনেকেই কখনোই ক্লোজ যোগাযোগ আছে করে এখানে, নাই? আমার ফ্রেন্ড আছে, শারিয়া নাফিস আছে এখানে, তারপর আরো অনেকে আছে। আপনি কি কখনো প্রশ্ন করেছেন কাউকে যে কেন এরকমটা হয়েছিল? আমি ওনাদেরকে জিজ্ঞেস করি নাই, বাট আমি একটা মিডিয়াকে জিজ্ঞেস করছিলাম যে আমাকে কেন ডাকা হয় নাই ওইখানে। তখন ছিল আপনার মাহবুবা নাম ছিল, মানে এটা প্রোগ্রামের মেইন ইনচার্জ উনি। তো উনি বলল যে সবাইকে মেইল করা হয়েছে, সবাইকে ফোন দেওয়া হয়েছে, বাট আমার কাছে কোনো ফোনই আসে নাই, কোনো মেইলও আসে নাই। ওকে, আচ্ছা আমরা আবার একটু খেলায় ফিরি। পাকিস্তান সিরিজে আমরা দেখেছি যে তাদের যে স্কোয়াড দিয়েছে তারা, সেখানে 6 জন আনক্যাপড প্লেয়ার আছে যারা এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ওডিআই খেলে নাই। তো এই দিকটা আসলে বাংলাদেশের জন্য পজিটিভ নাকি নেগেটিভ? অনেক বড় পজিটিভ এটা। কিন্তু আজকে নাজমুল আবেদিন ফাহিম বলেছেন যে তারা তাদের বেস্ট টিমটাই পাঠাচ্ছে। ফাহিম স্যারের কথা বলে লাভ নাই, বাট এটা আমাদের জন্য অনেক পজিটিভ। কারণ আমি বলবো নেম, মানে ক্রিকেটের নাম অনেক ইম্পর্টেন্ট। আপনি বিরাট কোহলি যত বড় ফর্মে না, মানে ও যদি নাও থাকে, ওকে যদি একটা বাংলাদেশ বা আপনার জিম্বাবুয়ের সাথে খেলার, উই নেভার নো, সেদিন একটা রেকর্ড করে ফেলতে পারে,
তাই না? কারণ বিরাট কোহলি এরকম ম্যাচ খেলে আসছে, ফর্ম মানুষের কম বেশি থাকতেই পারে। বাবর আজম যেহেতু আসে নাই, ঠিক আছে, বাবর আজম আসলে অন্য কিছু হইতো। অনেকে চিন্তা করে বাবর আজম এখন আপনার কোনো ফর্মে নাই, ফর্মে আসতে তো বেশি সময় লাগে না, একটা ম্যাচ লাগে। সো এইটাই সবচেয়ে বড় কথা, এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। কিন্তু এটা যে অপরিচিত 6 জন প্লেয়ারের সাথে আমরা খেলবো বা আমাদের প্লেয়াররা খেলবেন, এটা আসলে চ্যালেঞ্জিং হবে নাকি? না, চ্যালেঞ্জিং তো ডেফিনেটলি হবে, কারণ হলো আপনি যখন আননোন কোনো পার্সনের সাথে আপনি যখন খেলবেন তখন ওকে রিড করাটা ডিফিকাল্ট হয়ে যায়, ওই সময়টা ডিফিকাল্ট হয়ে যায়। তো আপনার বিশেষ করে এক্সপিরিয়েন্স আর নন এক্সপিরিয়েন্স একটা বিষয় থাকে, কারণ এক্সপিরিয়েন্স আমাদের ফাস্ট বোলাররা অনেক, যদি ওরা ব্যাটসম্যান হোক আর বলার হোক হোয়াট এভার, ইন্টারন্যাশনাল ক্রিকেটটা এমন একটা জায়গাতে না, এখানে আপনি ওই ডোমেস্টিক আপনি যতই ভালো খেলে আসেন, বাট ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন খেলতে আসবেন না, তখন প্রেশারটা, ট্রাস্ট মি, এটা অনেক বেশি, অনেক বেশি। এটা কেউ কল্পনা করতে পারবে না। যারা খেলছে ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল, হয় যারা ভালো খেলছে না খারাপ খেলছে, হয় সেদিনই সে হিরো হয়েছে না জিরো হয়েছে, এরকম অনেক হয়েছে। আমার লাইফে এরকম হয়েছে। ফার্স্ট টেস্টে আমি 113 রান দিছিলাম 12 ওভারে, এরকম ইংল্যান্ডের মতন মাঠে লর্ডসে আমার ডেবু হয়েছিল। তো আমি জানি, তো ওই ফার্স্ট টেস্ট খেলার পর আমি টিম থেকে বাদ পড়ছি, সারা রাত কাঁদছি, সারা দিন কাঁদছি, আমাকে হয়তো আর কখনো নিবে না, এরকম আমারও মনে হয়েছে। তো এক্সপিরিয়েন্স না অনেক ইম্পর্টেন্ট। আবার সেকেন্ড টেস্ট যখন খেলছি তখন আস্তে 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 আমার মানে রিদমটা ভালো মানে আগের থেকে বেটার হয়েছে, এবং আপনার উইকেট পাওয়া, যখনই আপনি একটা ইন্টারন্যাশনাল ম্যাচ যখনই খেলবেন, আপনার ব্যাটসম্যান হন, আপনি যদি রান না পান তাহলে আপনার জন্য অনেক বড় একটা লস হয়ে যায় ওই সময়টা, যে আপনি নেক্সট ম্যাচে আপনি কি সুযোগ পাবেন কি পাবেন না, এটা ইম্পর্টেন্ট। কারণ পারফরমেন্স তো আপনি ব্যাটসম্যান আর বলারদের ভিতরে একটাই, কেউ ব্যাটসম্যান রান করবে আর বলার উইকেট নেবে, এটা হলো ডিফারেন্স। কিন্তু বাংলাদেশ কিন্তু আবার অনেকদিন কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে নাই। পাকিস্তান কিন্তু মাত্রই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলে আসলো। তো এই ক্ষেত্রে আবার পাকিস্তান এগিয়ে থাকবে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি থাকবে, কারণ হলো তারা ওয়ার্ল্ড কাপ খেলে আসছে এবং অনেক বড় বড় টিমের সাথে খেলেছে। আর পাকিস্তানের সাথে যেটা হয়েছে সেটা হলো হয়তো বা আনফরচুনেটলি তারা সেমিফাইনালে যেতে পারে নাই, কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে খেলতে পারে না। কারণ হলো যেরকম একটা আপনার ছিল, সিচুয়েশন ছিল যে 140 রানের ভিতরে শ্রীলঙ্কাকে অল আউট করতে হবে। ইটস সো ডিফিকাল্ট টি-20-র জন্য। তো এটার জন্য বাট পাকিস্তান ওভারঅল নট ব্যাড, খুব খারাপ যে খেলছে তাও না, বাট আমি বলবো যে পাকিস্তান আর বাংলাদেশের খেলাটা কন্টেস্ট হবে। ট্রু। আপনি একটু আগে বাবর আজমের কথা বললেন, তো বাবর আজম যে আসলে এই সিরিজে বা এই স্কোয়াডে নেই, এই সিরিজ খেলতে আসছেন না বাংলাদেশে, তারা কি বাংলাদেশকে কোনোভাবে ছোট করে দেখছে, নাকি তারা আসলে এই 6 জন নতুন প্লেয়ারকে আসলে ডেবিউ করে তারা ফিউচার প্ল্যানিং করছে তাদের স্কোয়াড বাড়ানোর জন্য? শুনেন, একটা কথা বলি, বাংলাদেশে যারাই আসে, অস্ট্রেলিয়া হোক, ইংল্যান্ড হোক, ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, কখনো না ছোট করে দেখার মতন বাংলাদেশ টিম না। ট্রাস্ট মি, বাংলাদেশ এমন একটা টিম, যেই কোনো টিমকে যখন ইচ্ছা। বুলবুল ভাই হচ্ছে পাকিস্তানে গিয়েছিল, সেটার কোনো প্লাস পয়েন্ট আমরা পেলাম না? প্লাস পয়েন্ট থেকে বড় জিনিস যে ছোট করার কোনো কিছু নেই এখানে। আর সবচেয়ে বড় কথা হলো আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট যখনই আপনি একটা প্রোগ্রামে যখন আসে, ঠিক আছে, প্রতিটা দেশের বোর্ড প্রেসিডেন্ট যা হয় মিটিংয়ে, আইসিসি মিটিং থাকে, তো আমি এখন বোর্ড প্রেসিডেন্ট, আমার জিম্বাবুর সাথে একটা ভালো রিলেশন থাকলে আমি যাবো ওইখানে, অফার দিব যে আমাদের দেশে আসো খেলার জন্য। খেললেই তো আপনি প্লেয়াররা আপনার ক্রিকেটের জন্য অনেক ডেভেলপ হয়। তো এই জায়গা থেকে না মানে সবার সাথে রিলেশনটা রাখা ইম্পর্টেন্ট। আমি মনে করবো যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যে জানি, আমার অনেক বড় লস হয়েছে এখানে, অবশ্যই অনেক বড় লস। বাংলাদেশে কিন্তু পাকিস্তান প্রায় 11 বছর পরে, প্রায় না 11 বছর পরে, লাস্ট 2015 সালে পাকিস্তান এসেছিল বাংলাদেশে ওডিআই খেলতে। 11 বছর পরে পাকিস্তান আবার আসছে। তো তখনকার বাংলাদেশ দল আর এখনকার বাংলাদেশ দল আপনি মানে কিভাবে দেখেন? না, ওই সময়টা আপনি যত যাই বলেন, ক্রিকেটের প্লেয়াররা আমরা তো এক সময় বয়স সবারই বাড়ে, তো খেলা তো ছাড়তে হয়। ওই সময় টিমটা অনেক ব্যালেন্স ছিল, সাকিব, মুশফিক, রিয়াদ ভাই, কিন্তু মাশরাফি ছিল। বাংলাদেশে এসেছে পাকিস্তান দল, টোটাল 17টা ম্যাচের মধ্যে কিন্তু বাংলাদেশের জয়ের সংখ্যা 3 আর হারের সংখ্যা 14। কারণ ব্যালেন্সড দল থাকলে আপনি যদি ব্যালেন্স, আমাদের বাংলাদেশ টিম, আমাদের জন্য বাংলাদেশ টিম বেস্ট টিম ছিল ওই সময়টা, কিন্তু পাকিস্তানের জন্য ওই সময়টা আরো ভয়ঙ্কর টিম ছিল, সেটা আপনারও বুঝতে হবে। ওই সময় কে ছিল না? ওই সময় পাকিস্তান টিম বেস্ট টিম ছিল। আপনি ইন্ডিয়ার সাথে 3টা ম্যাচ খেলাবেন,
তিনটাতে কারা সিরিজ জিতবে আপনি বলতে পারতেন না, আর এখন আপনি বলতে পারবেন যে ইন্ডিয়ার সাথে তিনটাই হারবে পাকিস্তান। বাট ওই সময় ভালো টিম ছিল, পাকিস্তানের যে ব্যাটিং লাইন আপ ছিল, বোলিং লাইন আপ ছিল, বেস্ট টিম ছিল। বাট এখন নর্মালি এখন নর্বল, পাকিস্তান যে খুব ভালো টিম এখন তাও না। এই জন্য বললাম যে খুব ভালো কন্টেস্ট হবে বাংলাদেশের সাথে, খুব ভালো কন্টেস্ট হবে। তো বাংলাদেশের এখন যে দল আছে, আপনি কি মনে করেন যে বাংলাদেশ সরাসরি আসলে বিশ্বকাপ খেলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কেন খেলতে পারবে না, ডেফিনেটলি খেলতে পারবে। বাংলাদেশ এইবার একটা অনেক বড় একটা অপরচুনিটি মিস করলো, সেটা হলো আমাদের গভর্নমেন্টের জন্য। তো আমি মনে করবো যে এরকম সিচুয়েশনে কোনোদিনও কারোর সাথে আমরা যেই টাইপ অফ মানে ক্রিকেট খেলি, আর যেরকম ক্রিকেট বোর্ড আমাদের, যেরকম কান্ট্রি, যেরকম আমাদের দেশ চায় যে আমরা কারোর সাথে কোনো ঝগড়াঝাটি না করে, আমরা এখন ইন্ডিয়ার সাথে বাড়াবাড়ি করে আমাদের লাভ কি হবে? দিন শেষে আমাদের ক্ষতি হবে, ওনাদের কোনো লাভ হবে না, বা ওদের কোনো লসও নেই এইখানে, আমাদেরই ক্ষতি সব কিছু। আমরা আজকে ক্রিকেট, আপনার যদি আজকে যদি আমরা ওয়ার্ল্ড কাপে যেতাম, কি হতো? ক্রিকেট প্লেয়াররা ডেভেলপ হইতো, আরও ভালো কিছু করতে পারতো, হয়তো ওয়ার্ল্ড কাপে 2-1টা ম্যাচ যদি জিততো তাহলে আরও বেটার হতো। জিম্বাবুয়ে এত ভালো টিম, এত ভালো খেলেছে, আপনি সবার মুখে জিম্বাবুয়ের কথাই শুনি আমরা। কেন শুনি? ওরা ওই অপরচুনিটি পেয়েছে এবং ওইখানে ওরা ক্লিক করেছে, এই কারণে। আজকে আপনি সিকান্দার রাজার কথা সবার কাছে শুনতেছি, একসময় জিম্বাবুয়ের সাথে এখন খেলতে যান, টাফ হয়ে যাবে আমাদের জন্য। একসময় আমরা জিম্বাবুয়ের সাথে অনেক ইজিলি জিতি নাই। যখন আমরা বাংলাদেশ যখন খেলতাম আমরা, তখন আমাদের বেস্ট টিম যে একমাত্র আমাদের নেভার ছিল জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কার টিম, যে আমরা ওদের সাথে সবচেয়ে বেশি খেলতাম, কারণ আমাদের সাথে কেউ খেলতে আসতো না। তো এখন তো আইসিসি চেঞ্জ হয়েছে, আমাদের ক্রিকেট বোর্ডও অনেক ডেভেলপ হয়েছে, প্লেয়ারগুলো অনেক ভালো হয়েছে। তো এই জন্য এখন সবাই খেলতে পাচ্ছে, আর সব টিমও এখন আপনার আসতেছে। তো এটা অনেক বড় একটা অপরচুনিটি। আমি মনে করব না এরকম মানুষের কথা শুনি না, বা ক্রিকেট তো এমন একটা জায়গা না, এখানে আপনার রাজনীতি করা কোনো নাই। কারণ ক্রিকেটের বাংলাদেশে গেলাম, আপনি একটা জিনিস দেখেন, কোন স্পোর্টস আছে আপনি যাকে নিয়ে গর্ব করার মতন? ক্রিকেট অনেক বড় একটা বাংলাদেশের অ্যাসেট, হ্যাঁ অনেক বড় একটা অ্যাসেট। শুধু নট ইন বাংলাদেশ, এশিয়ার জন্য মানে ক্রিকেটটা অনেক ইম্পর্টেন্ট একটা জায়গায় ধরে সবসময়। তো এই জায়গাটা যদি আপনি বঞ্চিত করেন কিছু সময়, তাহলে এটা খুব খারাপ হয়ে যায়। আর বাংলাদেশ ক্রিকেটের জন্য তো আরও খারাপ। এমনি আমাদের দেশের অবস্থা খারাপ ছিল, এখন নতুন সরকার আসছে, আমি মনে করব যে এই জিনিসটা তারা ভালো মতন দেখা উচিত, যে কারোর সাথে ঝগড়াঝাটি না করে যদি একটা সলিউশনে আসা যায়, সেটা বেটার। আপনার কথা সূত্র ধরেই শেষ প্রশ্নটা করতে চাই রাজীব, সেটা হচ্ছে নতুন সরকার এসেছে, নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, তার কাছে আপনার কি প্রত্যাশা? আমি তার কাছে কি প্রত্যাশা, সেটা হলে আমি বলবো যে হ্যাঁ, আমি নর্মালি সে একজন স্পোর্টসম্যান, সে একজন ফুটবলার ছিলেন, অনেক বছর খেলেছেন এবং অনেক ভালো একজন গোলকিপার ছিলেন। তো পার্সোনালি আমি ওনাকে সবসময় যে চিনি তা না, 2-1বার মিট হয়েছিল। তো এখন তো পুরোপুরি আসে না এরকমভাবে যে উনি সব কিছু চেঞ্জ করার জন্য সব কিছু, প্রতিটা সরকার যখনই আপনার ক্রীড়ামন্ত্রী যখন হয়, তখন আপনার বোর্ডের একজন লাগে যে কাকে দেওয়া যায়, ক্রিকেট বোর্ডকে তো, বা ফুটবলারকে আসে বা ফুফে। তো ওনার কাছে একটা জিনিস বলবো যে উনি যখনই যেটা করুক, বাট এখানে রাজনীতি যে না নিয়ে আসে অ্যাটলিস্ট, এটা আমার বলা উচিত। কারণ এরকম রাজনীতির জন্য অনেক ফুটবলার বলেন, অনেক ক্রিকেটার বলেন, তাদের লাইফ বরবাদ হয়ে গেছে। আপনি কি আবারও বিসিবিতে ফিরতে চান কোনো না কোনোভাবে? না, বিসিবি যদি ডাকে অবশ্যই যাব, কারণ হলো এক্সপিরিয়েন্স তো অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ এক্সপিরিয়েন্স তো কখনো আপনার টাকাটা কিনতে পারবেন না, এটা বিসিবিকে বোঝানো দরকার। কারণ বিসিবি চায়, বিসিবির কাছে এমন এমন মানুষ আছে যে যারা বোর্ড মেম্বার হয়েছে, যারা কখনো ক্রিকেট খেলে না, এই কথা বললে বলে হ্যাঁ কি খেলছো, বাট সবার হলো এখন কি জানেন, সবার হলো টাকার জোর, এটা সবচেয়ে বড় কথা। আর এখানে আপনি যদি কারোর যদি মামা বা কারোর যদি কোনো ফ্রেন্ড থাকে, ঠিক আছে আয় তুই ক্রিকেট বোর্ডে, আমি অনেকটা দেখছি এরকম। আমি তো আজকের থেকে না, আমার জার্নি 2004 থেকে ন্যাশনাল টিমে। সো আমি অনেক মানুষকে দেখছি, অনেক মানুষকে আমার দেখাও শেষ, এবং এমন এমন মানুষ ক্রিকেট বোর্ডের মানে আমাদের সামনে এসে কথা বলে। একটা মানুষের মানে অ্যাটলিস্ট অ্যাবিলিটি লাগে যে একটা মানুষের সামনে কথা বলতে। আমি আপনার সাথে কথা বলতেছি, আলহামদুলিল্লাহ ওই অ্যাবিলিটি আমাকে দিয়েছে, বা আমি ওই যোগ্যতাটা আমি মানে কোনো না কোনোভাবে আমি নিয়েছি, এই কারণে আমি আজকে এখানে আসতে পারছি। প্রতিটা মানুষগুলো আমার লাইফে আসতে পারবে না, ঠিক আছে? ওরকম মানুষ, ওরকম সব কিছু আল্লাহ দেয় না। তো ওরকম মানুষও আমি দেখছি ক্রিকেট বোর্ডে যে এরকমভাবে কথা বলে, ঠিক আছে? যে আমি আপনাকে এইটা কি বলবো,
যে 1 মাস আগেই তো মনে হয় একজন বলতেছিল যে আমাদের ডাব নিয়ে একটা কথা বলছিল ক্রিকেট বোর্ডে, মানে ক্রিকেট বোর্ডের একজন যে ফাইন্যান্স, পরিচালক। হ্যাঁ ফাইন্যান্স পরিচালক ছিল, তো উনি বলতেছিল যে ডাব নিয়ে কথা, যে ক্রিকেট প্লেয়াররা এত ডাব কিভাবে খায়, এত টাকার ডাব কিভাবে খায়। তো আমার কথা হলো ওনাকে তো আমি পার্সোনালি কখনো আমি দেখি না, চিনিও না। তো ওনাকে আমি খালি অনেকের সাথে কথা হয়েছিল, অনেক সাংবাদিকদের বলছিলাম যে ওনাকে একবার ক্রিকেট মানে মাঠে নামানোর পরে দেখি উনি কতটুকু টায়ার্ড থাকে নর্মালি। কারণ এখন তো আমাদের কাছে তো কতটুকু ডাব আসে, কতটুকু ফ্রুটস আছে সেটা আমরা জানি, আর যারা বিল করে তাদেরকে তো ওনার জিজ্ঞাসা করা উচিত। তো এরকম অনেক অনেক অদ্ভুত মানুষ আছে ক্রিকেট বোর্ডে। যদি ক্রিকেট বোর্ড যদি চায় এই নতুন যে আমাদের ক্রীড়ামন্ত্রী, সো উনি যদি চায় তাহলে অবশ্যই ক্রিকেট বোর্ডে যাব। থ্যাংক ইউ সো মাচ রাজীব, আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য, সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি শুনছি যে এটা আপনার স্টার নিউজ নতুন হয়েছে, হ্যাঁ সো ইনশাআল্লাহ ইজ গুড জার্নি, সবসময় দোয়া থাকবে, আর ইনশাআল্লাহ সব মানুষের সাথেই থাকেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নিশ্চয়ই আপনার সাথে। ইনশাআল্লাহ।